স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। অবশেষে 2 বছরের অচল অবস্থার অবসান। ফিফার ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থেকে মুক্তি পেল বাফুফে। সভাপতি তাবিত আওয়াল দায়িত্ব নেবার 100 দিনের মধ্যেই বাংলাদেশ ফুটবলের জন্য অপমানজনক এই ব্যবস্থার অবসান করলেন। তবে এজন্য তাকে কোরিয়া থেকে মালয়েশিয়া, লন্ডন থেকে প্যারিস দৌড়ঝাঁপ করতে হয়েছে, এএফসি থেকে ছুটে যেতে হয়েছে ফিফা পর্যন্ত। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। 26 অক্টোবর 2024 বাফুফের সভাপতি নির্বাচিত হলেন তাবিত আওয়াল। সেদিন সমর্থকদের উচ্ছ্বাস আর শুভেচ্ছায় তার রাত কাটে তুমুল ব্যস্ততায়। কিন্তু 24 ঘন্টা পার না হতেই তাবিত আওয়াল হঠাৎ হাজির এয়ারপোর্টে। ঢাকা থেকে গন্তব্য দক্ষিণ কোরিয়া। তবে ওখানেই শেষ নয়। বাফুফে প্রেসিডেন্ট সেখান থেকে কম্বোডিয়া থেকে যান শ্রীলঙ্কা। 12 দিনের এই সফর থেকে ফেরার কিছুদিন বাদে তাবিত আওয়াল আবার উড়াল দেন মালয়েশিয়ার উদ্দেশ্যে। সেখান থেকে লন্ডন, এরপর ফ্রান্সের রাজধানী প্যারিস, আবার ওখান থেকে ফের যান লন্ডনে। ফুটবল পাড়ায় কানাঘুষা শুরু হয়। হচ্ছেটা কি? বাফুফের গদিতে বসে তাবিত আওয়াল কি বিশ্ব ভ্রমণে বের হলেন? তো চলুন 4.5 মাসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তোলপাড় করা তাবিত আওয়ালের লাগাতার ভ্রমণের পেছনের কাহিনী দেখে আসা যাক। তবে তার জন্য পেছাতে হবে 7 বছর। 10 জুন 2018 বাংলাদেশ ফুটবল ইতিহাসের কালো দিন। আর্থিক অনিয়মের অভিযোগে ফিফার অডিট অ্যান্ড কমপ্লায়েন্স কমিটি বাংলাদেশের জন্য বরাদ্দ ডেভেলপমেন্ট ফান্ডে রেস্ট্রিকশন আরোপ করে। বাংলাদেশ ফুটবল পড়ে গভীর অনিশ্চয়তায়, যা বেশ সুকৌশলে আড়াল করেন বাফুফের তৎকালীন সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শেদি। মূলত ফুটবলের উন্নয়নের জন্য ফিফা তাদের ফরওয়ার্ড প্রোগ্রামের আওতায় প্রতিটা ফেডারেশনকে 2023-26 সাইকেলে $8 মিলিয়ন পর্যন্ত দিয়ে আসছে। টাকার অঙ্কে যার পরিমাণ ফেডারেশন প্রতি প্রায় 97 কোটি টাকা। ফেডারেশনগুলো এই থোক বরাদ্দ একটা স্ট্যান্ডার্ড পদ্ধতিতে পেয়ে থাকে। তবে যে সকল ফেডারেশনের বেলায় এই অনুদান অপব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তাদের ওপর বসানো হয় ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন। তখন পুরো অর্থ দেয়া হয় ভেঙে ভেঙে, অর্থাৎ এক কিস্তির আর্থিক বিবরণী জমা দেবার পর ফিফা থেকে দেয়া হয় পরের কিস্তির টাকা। 2018 থেকে এতদিন এভাবেই কিস্তিতে ফিফার অনুদান পেয়ে আসছিল বাফুফে। শুধু তাই নয়, এই টাকার স্বচ্ছতা নিশ্চিতে একটি আন্তর্জাতিক অডিট ফার্মকেও নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। যে ফার্মের একজন নারী প্রতিনিধি নিয়মিত অফিস করতেন বাফুফে ভবনে। ফেডারেশনের নথির সত্যতা যাচাই করে তিনি ফিফায় পাঠাতেন, আর ফিফা থেকে ছাড়া হতো পরের কিস্তির টাকা। এই অপমানজনক ব্যবস্থার এখানেই শেষ না। বাফুফেতে নিয়োগ দেয়া এই আন্তর্জাতিক অডিট ফার্মের চার্জও বাংলাদেশের দেয়া অনুদানের টাকা থেকে কেটে নিত ফিফা। অর্থাৎ মানসম্মান আর আর্থিক দুদিক দিয়েই লোকসান হতো বাফুফের। তবে নির্বাচিত হয়ে এই অপমানজনক ব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা চালাতে থাকেন তাবিত আওয়াল। ভেতরের খবর, সে সময় বাফুফের সদস্যদের তাবিত আওয়াল সাফ জানিয়ে দেন, কোনো রেস্ট্রিক্টেড ফেডারেশনের প্রেসিডেন্ট তিনি থাকতে চান না। যে কথা সেই কাজ। ফিফার বিধিনিষেধ তুলে নেবার জন্য বাফুফে সভাপতি শুরু করেন দৌড়ঝাঁপ। এজন্য দক্ষিণ কোরিয়ায় এএফসি অ্যানুয়াল অ্যাওয়ার্ডের ফাঁকে বসেন মেম্বার্স মিটিংয়ে। এএফসির হেডকোয়ার্টারে ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশনের ব্যাপারে আলোচনা করতে যান মালয়েশিয়ায়। সরাসরি লন্ডনে সাক্ষাৎ করেন এএফসি প্রেসিডেন্ট সালমান বিন ইব্রাহিম আল খলিফার সাথে। এরপর প্যারিসে অবস্থিত ফিফার মেম্বার অ্যাসোসিয়েশন ডিভিশনে গিয়েও দেশের সম্মান পুনরুদ্ধারে আলোচনা চালান বাফুফে সভাপতি। মূলত এর মধ্য দিয়ে তাবিত আওয়ালের একের পর এক দেশ ভ্রমণ নিয়ে যে সংশয় ও প্রশ্ন উঠেছিল, তাও পরিষ্কার হয়ে যায়। ফুটে ওঠে দেশের সম্মান পুনঃপ্রতিষ্ঠায় বাফুফে প্রেসিডেন্টের ডেডিকেশন। শেষমেশ তাবিত আওয়ালের এই তৎপরতা সফল হয়। বাংলাদেশের ওপর থেকে ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন তুলে নেয় ফিফা। ফিফার চিফ মেম্বার অ্যাসোসিয়েশন অফিসার এলখান মামাদভ এক চিঠিতে বাফুফেকে জানিয়েছে, এখন অন্য দেশগুলোর মতো বাফুফেও ফিফার উন্নয়ন বরাদ্দ স্ট্যান্ডার্ড পদ্ধতিতেই পাবে। একই সাথে তাবিত আওয়ালের নেতৃত্বে আসা ইতিবাচক পরিবর্তনেরও ব্যাপক প্রশংসা করা হয় ওই চিঠিতে।
এই ঘটনার মধ্য দিয়ে মূলত উঠে এলো সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের ব্যর্থতার আরও একদিক। যে সমস্যা দায়িত্ব নেবার 100 দিনের মধ্যে সমাধান করলেন তাবিথ আওয়াল, তা 7 বছরেও করতে পারেননি কাজী সালাউদ্দিন। আফসোস, চেষ্টা করলে হয়তো 16 বছরে বাংলাদেশ ফুটবলের গল্পটা অন্যরকম হলেও হতে পারত। পার্থ বণিক, ৭১। ফাইনালের আগে সানডে সিনড্রোমে ভুগছে ইন্ডিয়া। এদিকে ফাইনাল জুজুর ভয় কাঁপছে নিউজিল্যান্ড। বনের বাঘ নয়, মনের বাঘেই খাচ্ছে দুই জায়ান্টকে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত আর নিউজিল্যান্ড। পুরনো ইতিহাস বদলে কে করবে বাজিমাত? দুবাইয়ের খেলা শুরু হবে রবিবার বিকাল ৩টায়। কোহিনুর কণা রিপোর্ট। একদিন এমন সময় আবার আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। জীবনানন্দ দাশের এই কবিতার প্রেক্ষাপটের সাথে না মিললেও ঠিক 25 বছর পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মঞ্চে দেখা হচ্ছে ভারত আর নিউজিল্যান্ডের। নাইরোবি থেকে দুবাই, জার্নিটা কাকতালীয়ই বটে। আইসিসির ইভেন্টগুলোতে আজকাল রীতিমতো রাজ করে চলেছে এই দুই দল। আরেকটু সুনির্দিষ্টভাবে বললে ক্রিকেট দুনিয়ায় এই দুই রাইভালের আধিপত্য বিস্তারের শুরুটা 2011 সাল, যা এখনো আছে বহাল। লগবুক বলছে এই টাইম ফ্রেমে আইসিসি ইভেন্টে সাদা বলের ক্রিকেটে 86 ম্যাচ খেলে ভারত জিতেছে 70 ম্যাচ, নিজেদের নিয়ে গেছে সফলতার চূড়ায়। 77 ম্যাচ খেলে 49 ম্যাচ জিতে এরপরেই আছে হিগসা চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সমান ম্যাচে 4 ম্যাচ কম জিতে তাসমান পারের আরেক দল নিউজিল্যান্ড আছে 3 নম্বরে। এরপরে সেনা রিজিয়নের বাকি দুই দেশ। 2011 সালের পর থেকে আইসিসি ইভেন্টে অংশ নিয়ে সবচেয়ে বেশি বার অন্তত সেমিফাইনাল খেলা দলের তালিকাতেও মগ ডালে ইন্ডিয়া আর নিউজিল্যান্ড। 12 বার সেমিফাইনাল খেলে 3 বারই শিরোপা জিতেছে এশিয়ান জায়ান্টরা। এই লিস্টে 8 বার সেমিফাইনালে জায়গা করে 2 নম্বরে কিউইরা, যার মধ্যে 1 বার জিতেছে শিরোপা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটাও কিন্তু এই ভারতকে হারিয়ে। মজার ব্যাপার, নিউজিল্যান্ড তাদের ক্যারিয়ারে যে দুখানা আইসিসি ট্রফি জিতেছে তার দুটোই এসেছে ভারতেরই বিপক্ষে। এদিকে ফাইনাল ম্যাচের আগে ভারতের সামনে দাঁড়িয়ে সানডে সিনড্রোম। রবিবার ফাইনাল হলেই ম্যাচ হারে টিম ইন্ডিয়া, অন্তত পরিসংখ্যান বলছে এমনটাই। যা শুরুটা সেই 2000 সালের 15 অক্টোবরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল থেকে। এরপর 2003 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, 2014 সালের টি20 বিশ্বকাপ, 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও ছিল একই চিত্র। আর এই লিস্টের শেষ নামটা 2023 সালের 19 নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল। সবগুলি ম্যাচই হয়েছে রবিবার, সবগুলোতেই ভারত দেখেছে হার। তবে ব্যতিক্রমও আছে। 2013 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রবিবার হওয়ার পরও সেবার শিরোপা জিতে নিয়েছিল মেন ইন ব্লুরা। ফাইনাল জুজুর সামনে দাঁড়িয়ে আছে নিউজিল্যান্ডও। এখনো পর্যন্ত 3 বার ফাইনালে উঠেও তাদের ফিরতে হয়েছে খালি হাতে। 2015 সালের বিশ্বকাপ ফাইনাল, 2019 বিশ্বকাপ ফাইনাল আর সবশেষে 2021 সালের টি20 বিশ্বকাপ। আরও একটা ফাইনাল, আরও একটা স্বপ্নের হাতছানি। দুবাইয়ে কিউইদের এবার একটাই স্লোগান, ইটস নাও অর নেভার। কোহিনুর কণা, ৭১। টার্গেট পরের বিশ্বকাপ। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ নাকি একদমই বিশ্বাসী নন এমন মুখের কথায়, তাই বোর্ড থেকেই করা হচ্ছে বিশ্বকাপের আসর ঘিরে প্ল্যান। বিসিবি সংশ্লিষ্ট সবাইকেই জানিয়ে দেবে বোর্ডের কি টার্গেট। প্রস্তুতি ঘাট থেকে অজুহাত হিসেবে আর সামনে আনা চলবে না। ক্যাপ্টেন্সি ইস্যুতেও ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সুরের তালে তাল মিলিয়ে ফায়ার ডান্সারদের এমন নিখুঁত ডিসপ্লের জন্য বিকল্প নেই কঠিন চেষ্টা আর অধ্যাবসায়ের। প্রস্তুতি ঘাটতি যে কোনো সময় বিপত্তি ঘটিয়ে দিতে পারে বড় রকমের। মনোমুগ্ধকর ডিসপ্লে দেখতে বসে নাজমুল শান্ত সেই কথাটাই কি ভাবছেন? কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের প্রস্তুতির অভাবটাই দিন কয়েক আগে বড় একটা ধাক্কা দিয়েছে ক্যাপ্টেন শান্তর চ্যাম্পিয়ন হবার বড় স্বপ্নে। এটা তো শুনতে হবে না যে প্রস্তুতি ঘাটতি ছিল, এটা তো শুনতে হবে না নিশ্চয়ই পরের বিশ্বকাপে। প্রশ্ন শুনে হাসি মুখে বোর্ড প্রেসিডেন্ট চলে গেলেও বলে গেছেন টার্গেট পরের বিশ্বকাপ। এমন মুখের কথায় তিনি একদমই বিশ্বাসী না। সময় পেয়েছেন মাত্র 6 মাস, গুছিয়ে নিতে আরও কিছুটা সময় দরকার। তবে দ্রুতই করা হবে বড় ইভেন্টকে ঘিরে কার্যকরী প্ল্যান। আমি এই আগামী বিশ্বকাপ বিশ্বাস করি না। আপনি জানেন যে আমি যখন সিলেকশন কমিটির চেয়ারম্যান ছিলাম 2007-এ ওয়ার্ল্ড কাপ খেলেছি আমরা। তামিম, সাকিব, মাহমুদুল্লাহ তার আগে এসছে, মুশফিক, এটা কিন্তু ওইটা দিয়ে লাইমলাইটে এসছে। তবে এখন আমি এরকম বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে শিওরলি। আমাদের সাথে বোর্ড ডিরেক্টররা আছেন, আমরা বলে দিব যে আমরা কি চাই। বোর্ড থেকে
সেটা দিয়ে যে আমি আশা করব যে সিলেকশন প্যানেল বলেন, যারা ক্রিকেট অপারেশনস আছে আমাদের, আপনি জানেন যে নাজমুল আবেদিন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, তার সাথে আলাপ করে আমরা চিন্তা করবো যে আমাদের ক্রিকেটটাকে কীভাবে করা যায়। আর একটু বুঝতে হবে যে আসলে কম্পেয়ার টু 12 বছর অ্যান্ড 6 মাস ইজ মানে ই ট্রাই টু বি লিটল রিজনেবল, মানে আমি তো এসেছি 6 মাসে হয় নাই। হাতে অনেক কাজ, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার আমন্ত্রণ পেয়েও রাতে পাকিস্তান থেকে উড়ে এসেছেন দেশে। থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে দুবাই আর পাকিস্তান থেকে ফারুক আহমেদ কি কোনো সুখবর বয়ে এনেছেন? আপনার হাসি দেখে মনে হচ্ছে কোনো সুখবর থাকতে পারে, কারণ আমরা শুনেছি যে একটা ট্রাই নেশনস সিরিজ হতে পারে বাংলাদেশে ভারত পাকিস্তানকে নিয়ে। সেটার কি আপডেট এবং পাকিস্তানের বাংলাদেশে আসার আপডেটটা কি? পাকিস্তান বোর্ড, ইন্ডিয়ান বোর্ডের সাথে আমরা চেষ্টা করেছি। আপনি জানেন যে আমাদের ইভেন শ্রীলঙ্কান বোর্ড যারা আরইসিবিতে আছে, যেখানে খেলা হচ্ছিল, তো এদের সাথে সম্পর্কের উন্নয়নটা খুব জরুরি। এখন যখন আপনি একটা সম্পর্ক উন্নয়ন হবে, তখন যে কোনো জিনিস কিন্তু আপনার পাইতে সুবিধা হবে। এটা আমি বিশ্বাস করি যে কোনো লেভেলেই। সো ওইটা আমরা এটা খুব চেষ্টা করেছি। আপনি জানেন যে পাকিস্তান অলরেডি আমাদের বলেছিল যে তারা আমাদের এফটিপির বাইরে একটা ট্যুর আমাদের দেশে আসবে, এবং অত্যন্ত টাইট স্কেজুলের মধ্যে একটা ছোট্ট একটা ট্যুর হতে পারে, সেটা হলো গিয়ে আপনার জুলাইয়ের দিকে। সো ওইটার ব্যাপারে আমরা মোটামুটি লক করেছি। যখন আমরা এটা ফাইনালাইজ করব তখন আপনারা জেনে যাবেন। আর ট্রাই নেশনটা না, আমাদের ইন ফিউচার যখন আমাদের গ্যাপ থাকবে, আমরা আলোচনা করেছি যদি কোনো স্কোপ থাকে তখন যাতে আমরা যেই দেশে হয় ওই দেশে যাতে আমরা উই ক্যান বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্ট, বাংলাদেশ অ্যাজ এ পার্টিসিপেন্ট। সো এটাই নিয়ে আলাপ করেছি আমরা, এবং আমার দলের সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যাব। জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবেই থার্ড ডিভিশনের ক্রিকেটারদের শপথ করিয়েছেন নাজমুল শান্ত, কিন্তু টি-20তে আর ক্যাপ্টেন্সি করছেন না নাজমুল শান্ত। তার জায়গায় বিসিবি নতুন কাউকে চূড়ান্ত করতে পেরেছে কি? নিয়মকে প্রশ্রয় দেব না। সামনে আমাদের অনেক টি-20s খেলা আছে আসলে ইন্টারন্যাশনাল, সো সেখানটায় আমাদের ক্যাপ্টেন্সি নিয়ে আমরা যতটুকু জানি, শান্ত ইতিমধ্যে জানিয়ে দিয়েছে তিনি আসলে টি-20তে ক্যাপ্টেন্সি করতে চান। আপনি তার সঙ্গে আলাদা করে কথাও বলেছেন, ওয়ানডের ব্যাপারে সে মত দিয়েছে। কবে নাগাদ আসলে জানা যাবে? আচ্ছা, খুব শীঘ্রই জানা যাবে। এটা আপনি জানেন যে আমাদের কেউ আছে অলরেডি 2-1জন টি-20 ক্যাপ্টেন্সি করেছে, যারা এখনও একদম দলের বাইরে না। এরকম থেকে আমরা একটা চেষ্টা করব। ধন্যবাদ। ফারুক আহমেদের বোর্ডের বড় এক সাফল্য, প্রায় 1 দশক পর 10 মার্চ থেকে 60 দল নিয়ে মাঠে গড়াচ্ছে ঢাকা থার্ড ডিভিশন কোয়ালিফাইং ক্রিকেট লিগের আসর। শুধু তাই না, পাওয়া গেছে স্পন্সরও। নাহিয়ান বিন জসিম, 71। 5 বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। খেলবে 2 ম্যাচের টেস্ট সিরিজ। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী 15 এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর 20 এপ্রিল প্রথম টেস্টে 2 দল লড়বে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে 2024 সালে জিম্বাবুয়ের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজের সাথে 2টি টেস্ট খেলার কথা ছিল টাইগারদের। তবে সে বছর টি-20 বিশ্বকাপ থাকায় শুধু 5 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল 2 দল। বাকি থাকা টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার। এই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে এপ্রিলের প্রথম সপ্তাহে। আন্তর্জাতিক নারী দিবসে প্রতি বছরের ন্যায় এবারও টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। টঙ্গীতে দেশের মোট 12টি দলের 68 জন নারী আর্চার প্রতিযোগিতায় অংশ নেয়। মোট 4টি ইভেন্টে হয় প্রতিযোগিতা, যেখানে 1টি স্বর্ণ, 2টি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ সহ মোট 5টি পদক জিতে চ্যাম্পিয়ন হয় বিকেএসপি। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর্চারিতে বিশেষ পৃষ্ঠপোষকতা করার নীতিগত সিদ্ধান্ত নেন তিনি। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে প্রায় 55টি ফেডারেশন আছে। সকলের অর্জনের পরিমাণ সমান নয়। এর মধ্যে কিছু কিছু ফেডারেশন আমরা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি, যারা বাংলাদেশের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্মান বয়ে এনেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে। তার মধ্যে আর্চারি ফেডারেশন অন্যতম। এবং আরও গুরুত্বপূর্ণ হলো, স্পোর্টসে আমরা যেই পার্টিসিপেশনের কথা বলি,
আর্চারি ফেডারেশনে আমাদের আর্চার পুরুষদের পাশাপাশি নারীদের আন্তর্জাতিক অর্জনের সমান তালে এগিয়ে যাওয়া, সেই পার্টিসিপেশনের বিষয়টাকে আরও সুন্দরভাবে সামনে ফুটিয়ে তোলে। এই জন্য আমি আর্চারি ফেডারেশনকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাতে চাই এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের যে নারী আর্চাররা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন, বাংলাদেশের জন্য অর্জন ছিনিয়ে এনেছেন, তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।